নিচের চিত্রে এবিসিডি একটা কার্ণচক্র দেখানো আছে এবং তোমার যে উৎসের তাপমাত্রা সেই T1 এর মান 127 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। সো কার্ণচিত্রের চারটা ধাপ, এ থেকে বি হচ্ছে একটা প্রসেস, বি থেকে সি আরেকটা প্রসেস, সি থেকে ডি অ্যান্ড দেন ডি থেকে এ পর্যন্ত এসে আমাদের চক্রটা শেষ হয়ে গেছে। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে যে আমার P1 এর মান হচ্ছে 3.7 × 10⁵ নিউটন পার মিটার ইনভার্স 2 এবং প্রতি ধাপে আমার সংকোচন বা প্রসারণের অনুপাত দেওয়া আছে 2:1। তার মানে যেই ধাপে সংকোচন হবে সেই ধাপের জন্য 2:1, যেই ধাপে প্রসারণ হবে সেই ধাপে 1:2, কারণ 2:1 এই জিনিসটা তো আর প্রসারণ বোঝায় না। প্রসারণ মানে আগের চেয়ে পরের যেই ভ্যালুটা সেটা বেড়ে গেছে, তাহলে প্রসারণের ক্ষেত্রে ভ্যালুটা হবে 2:1। ওকে, তাহলে গতে আমাকে বের করতে বলছে P3 এর মান নির্ণয় করো। সো চিত্রে যদি খোঁজো কোথায় P3 আছে, দেখবা যে P3 হচ্ছে তোমার সি বিন্দুর যে প্রেসারটা সেটা, এবং সি বিন্দুটা হচ্ছে তোমার 2 নাম্বার যেই প্রসেস, সেই 2 নাম্বার প্রসেসের ক্ষেত্রে যেই সি বিন্দুর চাপ সেটা। তাহলে প্রথমত আমাকে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু কোনোটাই 2 নাম্বার প্রসেসের জন্য না। আমাকে দেওয়া আছে 1 নাম্বার প্রসেসের এ বিন্দুর যে প্রেসারটা P1 সেটা আমাদেরকে বের করতে বলছে 2 নাম্বার প্রসেসের P3 এর মানটা। সো অবশ্যই বুঝতেই পারতেছো আমাদের মাঝখানের যেই প্রসেসটা বাকি আছে, অর্থাৎ দুইটা প্রসেসের মিলন বিন্দু বি বিন্দুর যে প্রেসারগুলো বা যে ভলিউমগুলো সেগুলোই আমাদের বের করার মেইন প্রায়োরিটি। সো এখন আমরা যেহেতু এখানে সংকোচন প্রসারণের অনুপাত আমরা বুঝতে পারছি, এখন সংকোচন প্রসারণ বলতে আমাদের আয়তনের যে সংকোচন প্রসারণ হওয়াটা সেটা বোঝানো হয়েছে, কারণ সংকোচন প্রসারণ শুধুমাত্র আয়তনে হওয়া সম্ভব, টেম্পারেচারের কখনো সংকোচন প্রসারণ হয় না, ওইটার বৃদ্ধি বা হ্রাস হয়। সো আয়তনের সংকোচন প্রসারণ 2:1। তাহলে যেই প্রসেসে যেই জিনিসটা ঘটা উচিত, কোনো প্রসেসে সংকোচন ঘটবে, কোনো প্রসেসে প্রসারণ ঘটবে, সেই অনুযায়ী আমরা এইখানের থেকে রেশিওটা নিব। সো শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমত আমরা বুঝতে পারছি যে এবি পথের যে বি বিন্দুর যে প্রেসারটা সেটা আমাদের বের করতে হবে, কারণ পি বিন্দুর প্রেসার বের করতে বলছে। বিসি এর ভিতরে V2 V3 এর ভিতরে সম্পর্ক আমরা জানি 1:2। এখন আমাদের শুধুমাত্র P2টা বের করলেই কিন্তু আমাদের কাজ হয়ে যায়। এখন P2টা আছে 1 নাম্বার প্রসেসে, এবং আমরা জানি 1 নাম্বার প্রসেসটা হচ্ছে একটা সমস্য প্রক্রিয়া। সো সমস্য প্রক্রিয়া মানে হচ্ছে আমাদের T কনস্ট্যান্ট, এবং আমরা জানি T কনস্ট্যান্ট থাকলে বা টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে আমরা বয়েলের সূত্র ইউজ করতে পারি। তাহলে 1 নাম্বার সূত্র যদি আমরা বয়েলের সূত্র ইউজ করি, সেটা থেকে কিন্তু আমরা P1 V1 P2 V2 সেটা ইউজ করে আমরা P2 বের করতে পারবো। সেটার জন্য ইকুয়েশনটা হবে এরকম V1/V2। তাহলে V1/V2, সো চিত্রের মাধ্যমে একটু খেয়াল করো, এ পয়েন্টের যে ভলিউমটা আছে সেটার যে স্থানাঙ্ক এবং বি পয়েন্টের যে ভলিউম আছে সেটা যদি স্থানাঙ্কের কথা চিন্তা করো, ক্লিয়ারলি দেখতেই পাবা তোমার যে V2-র মানটা সেটা V1 এর চেয়ে বড়। তাহলে রেশিওটা তোমার কেমন হবে? 2:1 না? তাহলে V1:V2 সেটার রেশিও কত হবে? অবভিয়াসলি হাফ। তাহলে হাফ ইন্টু P1 হচ্ছে তোমার P2-র মান। এখন আমাদের বিসি পথ নিয়ে কাজ করতে হবে। সো বিসি পথে কোন ধরনের প্রক্রিয়া এখানে ঘটতেছে? সো আমরা জানি কার্ণচক্রের যে দ্বিতীয় প্রসেসটা থাকে সেই প্রসেসটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় সম্প্রসারণ। সো রুদ্ধতাপীয় সম্প্রসারণে আমাদের কিউ থাকে কনস্ট্যান্ট। সো কিউ কনস্ট্যান্ট থাকলে আমাদের জানি রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে আয়তন এবং চাপের ভিতরে সম্পর্কটাকে এভাবে প্রকাশ করি আমরা, P2V⁴ is equals to P3V⁴ যেখান থেকে আমাদের P3টা যেহেতু প্রশ্নে বের করতে বলছে, তাহলে P3টা আমার হবে P2 × V2/V3⁴, এবং P2টা একটু আগে বের করলাম, ঠিক আবার আগের মতোই V2 এবং V3-র যে স্থানাঙ্ক দুইটা সেটা একে দেখবা যে কোনটা বেশি কোনটা কম। সো V3 বেশি V2 কম, তাহলে এই রেশিওটা অবশ্যই একের চেয়ে ছোট হবে। তার মানে তোমার এখানে P2-র মান ঠিক আছে, বাট V2/V3 সেটা হবে 1/2⁴, এবং গামার ভ্যালু প্রশ্নে দেওয়া ছিল 1.4, অর্থাৎ এটা একটা দ্বিপারমাণবিক গ্যাস হিসেবে ট্রিট হবে। সো সেটা বসাইলেই আমাদের এখানে কি P3 বের হয়ে যাবে। ঘতে তোমাকে জিজ্ঞেস করছে উদ্দীপকের চক্রে যে মোট কৃতকাজ শূন্য হবে কি না সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
সো চারটা প্রসেসের জন্য চারটা প্রসেসের কৃতকাজ আমাকে বের করতে হবে, এবং কৃতকাজ বের করার আগে আমাদের আরেকটা মেইন কাজ হচ্ছে T1, সেটা তো প্রশ্নে দেওয়াই আছে। আমাদের এখন T2 সেটা বের করতে হবে, অর্থাৎ সিডি পথের যে টেম্পারেচার সমস্য প্রক্রিয়ার সেটা বের করতে হবে। তো সেটা বের করার জন্য আমরা বিসি পথটা আবার ইউজ করব। বিসি পথ রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে আমাদের যখন আমরা টেম্পারেচারের সাথে এখন ভলিউমে যখন সম্পর্ক দেখাবো, তখন সম্পর্কটা হবে এরকম। সো বি পথের জন্য টেম্পারেচার হচ্ছে T1, বি পথের ভলিউম হচ্ছে V2 টু দ্য পাওয়ার গামা মাইনাস 1। সি বিন্দুর টেম্পারেচারকে আমরা ধরলাম T2 এবং ভলিউমকে আমরা ধরলাম V3 টু দ্য পাওয়ার গামা মাইনাস 1। তাহলে T2 হবে T1 ইন্টু V2 বাই V3 টু দ্য পাওয়ার গামা মাইনাস 1, এবং একটু আগে দেখলাম V2 বাই V3 সেটা হচ্ছে হাফ। তো V2 বাই V3 এটা যেহেতু হাফ হয়েছে, তাহলে এখানে ভিতরে হবে হাফ এবং উপরে হবে গামা মাইনাস 1। সো এই সবগুলো বসাইলে আমাদের T2-র ভ্যালুটা বের হয়ে যাবে। সো এটা বের করার পরেই আমাদের প্রতিটা স্টেপের জন্য কৃতকাজ বের করার জন্য এনাফ ইনফরমেশন তৈরি হয়ে যাবে। আমাদের এখানে দুইটা অ্যাকচুয়ালি প্রসেস চারটা, বাট এখানে দুই ধরনের প্রক্রিয়া ঘটতেছে আমাদের একটা হচ্ছে সমস্য প্রক্রিয়া আর একটা হচ্ছে রুদ্ধতাপী প্রক্রিয়া। সো আমরা জানি সমস্য প্রক্রিয়ার ক্ষেত্রে যে কৃতকাজের ইকুয়েশন, সেই ইকুয়েশনটা হচ্ছে nRT ln V2 ডিভাইড বাই V1, এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে W অফ অ্যাডায়াবেটিক সেটার ইকুয়েশন হচ্ছে nR T2 মাইনাস T1 ডিভাইড বাই গামা মাইনাস 1, সরি গামা মাইনাস 1 না, 1 মাইনাস গামা হবে এখানে, 1 মাইনাস গামা। তাহলে আমাদের এবি পথের জন্য আমাদের টেম্পারেচার হবে T এবং ভলিউম V2 বাই V1, সেটা আমরা লেখচিত্র থেকে খুঁজে দেখব যে কোন বিন্দুতে আমার ভলিউম বেশি কোন বিন্দুতে কম, সেই অনুযায়ী যাতে আমরা রেশিওটা বসাইতে পারি। এবং রুদ্ধতাপী প্রক্রিয়ার ক্ষেত্রে কি করব, আমরা টেম্পারেচার দুইটা নিব, বিসি পথের জন্য টেম্পারেচার এবং সিডি আমাদের ডিএ পথের জন্য যে টেম্পারেচার T2 T1 সেগুলা ঠিকমতো বসাবো, এবং আমরা চারোটা প্রসেসের কৃতকাজ বের করব। এবং বিসি পথের ক্ষেত্রে যখন আমরা টেম্পারেচার বসাবো, এই সূত্রের T2 বাই T1 এর মিনিংটা কিন্তু এটা কিন্তু জেনারেল ইকুয়েশন। এখানে T2 বাই T1 এর পরিবর্তে আমরা জিনিসটাকে এরকমভাবে মনে রাখবো, T ফাইনাল মাইনাস T ইনিশিয়াল, অর্থাৎ তোমার প্রসেসটা যেখানে যে শেষ হয়ে গেছে সেই শেষ হওয়া বিন্দুর টেম্পারেচার এবং প্রসেসটা শুরু হয়েছে যেই বিন্দুতে, সেই বিন্দুর টেম্পারেচারের বিয়োগফল হবে এখানে। তাহলে চারটা প্রসেসের আমাদের টোটাল কৃতকাজ বের করা হয়ে গেলে চারটা প্রসেসের কৃতকাজ যখন আমরা যোগ করব, তখনই কিন্তু আমাদের মোট কৃতকাজ বের হবে। তারপর সেটা আমরা চেক করব সেটা শূন্য সমান হয় কি না। সো অ্যান্সারগুলো দেখো, গয়ের অ্যান্সার আমরা বিসি পথের জন্য আমরা P3টা বের করলাম, এত প্যাসকেল আসলো, এবং ঘতে আমাদের মূল টার্গেট হচ্ছে প্রথমে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য T2-র যে মানটা সেটা বের করে নেওয়া, এবং চারটা প্রসেসের ক্ষেত্রেই W1 W2 W3 W4 প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি বের করব, এবং টোটাল যোগ করার পরে আমরা দেখব আমাদের যেই কৃতকাজের মানটা সেটা শূন্য আসতেছে না, অর্থাৎ পজিটিভ আসতেছে। সো চিত্রে তুমি এবি এবং এসির মান 1 মিটার তোমাকে বলা আছে, তাহলে এবি এসি এটা হচ্ছে 1 মিটার, এটাও 1 মিটার। এখন সুতার সাহায্যে সমভর এবং সমধর্মী সমান আধান বিশিষ্ট দুইটা বস্তু এই বিন্দু থেকে মুক্তভাবে ঝুলানো আছে। তাহলে এই বিন্দু থেকে এটাকে যদি আমরা এখানে এই বিন্দু চিন্তা করি, এখান থেকে দুইটা বস্তু সুতার সাহায্যে ঝুলানো আছে, এম ভরের বস্তু সুতার সাহায্যে ঝুলানো আছে, বাট তাদের ভিতরে চার্জ দেওয়া আছে। তাহলে আমরা বুঝতে যেতে পারছি চার্জ যেহেতু দেওয়া আছে, বস্তুগুলো একটা আরেকটাকে বিকর্ষণ করবে, যেহেতু সমধর্মী চার্জ, তাহলে তারা একজন থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু একই সাথে তাদের যেহেতু ভর আছে, তাদের একটা ওজনও তো কাজ করবে নিচের দিকে, তাহলে সেই নিচের দিকের যেই ওজন, সেই নিচের দিকে ওজনের কারণেও সেই কিন্তু নিচের দিকে পড়ার চেষ্টা করবে। তাহলে একই বস্তুর উপর ভিন্ন ভিন্ন ফোর্স কাজ করলে আমরা জানি কোনো একটা সময় এখানে রেজাল্টেন্ট 0 হয়ে যাবে, কারণ এখানে আরেকটা ফোর্স কাজ করতেছে, যেই ফোর্সটা হচ্ছে তোমার এই সুতার যে টান বল, সেই টান বলটা। ওকে, তাহলে এই এতগুলো ফোর্স কাজ করার ফলে কোনো একটা মোমেন্ট হবে এমন যে তোমার নেট ফোর্স কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তখন বস্তু দুইটা বি এবং সি বিন্দুতে ফিক্সড হয়ে যাবে,
তাই যখন সেটা ফিক্সড হয়ে যাবে তখন আমাকে বলা আছে বিসির মান হচ্ছে 1 মিটার। তাহলে যখন তারা ফিক্সড হয়ে গেল তখন এই ডিস্টেন্সটা কত মিটার? 1 মিটার। এবং তাদের ভিতরে যে আধান রাখা ছিল সেই আধানটা হচ্ছে 5.4 10⁻⁻6 কুলম্ব। তাহলে তোমাকে গতে বের করতে বলছে বস্তু দুইটার ভর নির্ণয় করো। সো বস্তু দুটোর ভর নির্ণয় করার জন্য আমরা যেহেতু ভরটা এখানে একটা ফোর্সে ইনক্লুড করে ফেলছি, তাহলে ফোর্সের লব্ধিগুলোর যদি ক্যালকুলেশন করি সেই ক্যালকুলেশন থেকেই তো আমরা ভরটা আলাদাভাবে বের করতে পারবো। আমরা ভরের জন্য আলাদা কোনো চিন্তা করার দরকার নেই, আমরা শুধু ফোর্স নিয়ে চিন্তা করতে পারি। তাহলে ফোর্স নিয়ে যদি চিন্তা করি, খেয়াল করো ঘটনাটা কী ঘটবে এখানে। এই যে বি বিন্দু এবং সি বিন্দু, এই দুইটা বিন্দুতে কিন্তু সিস্টেমটা এখন ফিক্সড আছে। তাহলে বি বিন্দুর যদি টোটাল ফোর্স হিসাব করি সেটা কত হবে? 0 হবে। সি বিন্দুর যে টোটাল লব্ধি শুধু হিসাব করি সেটাও কত হবে? 0 হবে। তাহলে আমরা যে কোনো একটা বিন্দু নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ধরো আমরা বি বিন্দু নিয়ে আলোচনাটা করলাম। বি বিন্দু নিয়ে যখন আমরা আলোচনা করব তাহলে বি বিন্দুর ক্ষেত্রে যে ফোর্সগুলো কাজ করতেছে সেই ফোর্সগুলোকে আমরা এখন একটু অ্যারো দিয়ে লিখব। এই পাশে হচ্ছে টান কাজ করতেছে, এই পাশে হচ্ছে তোমার এফ বি কাজ করতেছে, নিচে দিয়ে কাজ করতেছে কি তোমার এম জি। এখন এখানে যদি তুমি একটা অনুভূমি চিন্তা করো এবং এই যে এই বাহুটার সাথে তোমার টি এর যে মধ্যকার কোণ সেটা হচ্ছে এই এ বির সাথে বিসির যে অন্তর্ভুক্ত কোণ সেইটা থিটা। এখন যেহেতু এ বি সি তিনোটা বাহু সমান, তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে থিটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। তাহলে থিটা যেহেতু 60 ডিগ্রি, তুমি এই টান বলটার দুইটা উপাংশ ভাঙাইতে পারো, এইদিকে টি কস 60 ডিগ্রি আর উপরের দিকে টি সাইন 60 ডিগ্রি। ফলে যেহেতু এটার যেহেতু তুমি লব্ধি এটাকে যেহেতু তুমি উপাংশ ভেঙে ফেলছো, তাহলে এটাকে এখন মুছে দিতে পারো। এটাকে মুছে দেওয়ার ফলে এখন কী ঘটবে? এখন আমরা লব্ধিটা আরও ইজিলি ক্যালকুলেট করতে পারবো, কারণ আমরা জানি একই বিন্দু থেকে অপোজিট ডিরেকশনে যখন ফোর্সগুলো কাজ করে তখন সেগুলো সমান হয় লব্ধি 0 হওয়ার জন্য। তাহলে এখানের জন্য আমরা লিখতে পারি এফ বি হচ্ছে তোমার টি কস 60 ডিগ্রির সমান, এবং আমাদের এম জি এর যে মানটা, হ্যাঁ, এটা তোমার টি সাইন 60 ডিগ্রির সমান হবে। তাহলে এটা যদি 1 নং হয়, এটা যদি 2 নং ইকুয়েশন হয়, 1 নং ইকুয়েশনকে যখন আমরা 2 নং ইকুয়েশনতে ভাগ দিব তখন আমাদের সূত্রটা হবে কত? tan 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এম জি ডিভাইড বাই এফ। বোঝা গেল? তাহলে আমাদের ভরের মান কীভাবে বের হবে? tan 60 ডিগ্রি ইন্টু এফ সি ডিভাইডেড বাই জি। তাহলে এখানে এফ সির পরিচয় কি বা এফ বি এর পরিচয় কি? সরি, এফ বি হবে এফ বি। দেখো এখানে আমাদের যখনই জিনিসটা বোঝাতেছিলাম তখন আমরা বলছিলাম যে যেহেতু বিসি বিন্দুতে চার্জ রাখছো তুমি, তাহলে একটা আরেকটাকে কী করবে? বিকর্ষণ করবে, যেহেতু সমধর্মী চার্জ। এখন বি চার্জটা এবং সি চার্জের দুইটারই আধান সমান, অথবা দুইটার চার্জ যেহেতু ভ্যালু দেওয়া আছে প্রশ্নে, বি চার্জ সি চার্জ তাদের মধ্যকার যে বিকর্ষণ বলটা সেটা তুমি বলতে পারো বি চার্জ সি চার্জকে এই বলে বিকর্ষণ করতেছে, একইভাবে সি চার্জও কিন্তু বি বলকে সেম বলেই বিকর্ষণ করতেছে। অর্থাৎ তোমার এফ বি এফ সি দুইটাই সমান। তাহলে এফ বির মান কত হবে? আমরা জানি আমাদের আমাদের কুলম্ব বলের ইকুয়েশন হচ্ছে 1/4 পাই ইপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানে Q1 কত? কিউ অফ সি বিন্দু, Q2 কত? কিউ অফ বি বিন্দু, ডিভাইড বাই তাদের মধ্যকার দূরত্বের স্কোয়ার হচ্ছে 1 মিটারের স্কোয়ার। তাহলে Q1 QC এবং QB দুইটার চার্জই তো সমান, তাহলে দুইটা বসাই এখানে এফ বি বের করতে পারবা, সেটাই এখানে বসাইলে তোমার ভরের মান বের হয়ে যাবে। ঘ নাম্বার তোমাকে বলছে এ বিন্দুতে তুমি যদি 5.4 × 10⁻⁶, অর্থাৎ সেম চার্জটাই যদি এ বিন্দুতে রাখো, তাহলে এবিসি ত্রিভুজের মধ্যমার যে ছেদ বিন্দু আছে সেই ছেদ বিন্দুতে -1 কুলম্বের একটা স্থির চার্জ রাখা সম্ভব কি না। সো প্রশ্নটা হচ্ছে এরকম, ধরো এটা যদি আমাদের একটা সমবাহু ত্রিভুজ হয়, ঠিক আছে? এই সমবাহু ত্রিভুজের এ বিন্দু বি বিন্দু সি বিন্দুতে সেম পরিমাণ চার্জ রাখছো। এখন সেম পরিমাণ চার্জ রাখার ফলে এই ত্রিভুজের যে মধ্যমাটা আছে এই মধ্যমা বিন্দুতে তুমি একটা নেগেটিভ চার্জ রাখবা। সো নেগেটিভ চার্জ রাখলে কি হয় একটু খেয়াল করো। এই একটা নেগেটিভ চার্জ যখন আমরা এই বিন্দুতে রাখবো, এই বিন্দুতে রাখা যে পজিটিভ চার্জ সেটা এই নেগেটিভ চার্জটাকে নিচের দিকে আকর্ষণ করবে। বি বিন্দু রাখা যে পজিটিভ চার্জ সেটাই নেগেটিভ চার্জটাকে তার দিকে আকর্ষণ করবে। সি বিন্দুতে রাখা চার্জটাও কি তার নিচের দিকে আকর্ষণ করবে।
সো আমরা চিন্তা করি আমাদের মধ্যমাটা যে বিন্দুতে ছেদ করবে মধ্যমাগুলো সেগুলো হচ্ছে জি বিন্দু। তাহলে প্রথমত আমাদের এজি এবং বিজি এবং সিজি এই তিনটা ডিস্টেন্স যেহেতু সমান সমবাহু ত্রিভুজের জন্য এই ডিস্টেন্সগুলো আগে বের করতে হবে। সো কীভাবে বের করে এটা আমরা জানি, মধ্যমার যেই দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি হয় 1 মিটার, তাহলে মধ্যমার দৈর্ঘ্যটা এখানে কত হবে, √3/2। সো √3/2 হচ্ছে পুরো মধ্যমার দৈর্ঘ্য, তার ভিতরে তোমার শুধুমাত্র এজির পোর্শনটাই প্রয়োজন। তাহলে এবি হচ্ছে তোমার 2/3 আর জিডি হচ্ছে তোমার 1/3, কারণ আমরা জানি মধ্যমা যে বিন্দুতে ছেদ করে ভরকেন্দ্র, সেই ভরকেন্দ্র প্রত্যেকটা মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে উপরেরটা হচ্ছে 2 ভাগ, নিচেরটা হচ্ছে 1 ভাগ, তাহলে 3 ভাগের 2 ভাগের মানটা হচ্ছে তোমার এখানের মানটা। সো এটা ক্যালকুলেট করলে দেখবা √3 আসবে। তাহলে আমরা ডিস্টেন্সগুলো বের করে ফেলছি। তো এখন আমাদের দরকার কি, যে বিন্দুতে যে নেগেটিভ চার্জটা রাখলাম সেটা এ বিন্দুর জন্য কি পরিমাণ ফোর্স অনুভব করবে। এবং আরেকটা জিনিস, যেহেতু তিনটা চার্জই মানই সমান, কিউ এ, কিউ বি এবং কিউ সি সমান, এবং জি বিন্দুর চার্জটা সবসময় -2 কুলম্বে থাকবে, তাহলে তিনটা ফোর্সে কি সমান হবে না? তাহলে এফ এ, এফ বি এবং এফ সি তিনটাই সমান। তাহলে আমাদের যে কোনো একটা ফোর্স বের করতে হবে, এফ এ, এফ বি অথবা এফ সি। তাহলে আমরা দেখো যে কোনো একটা বের করি। এফ এ যদি আমরা বের করি, সূত্র হচ্ছে 9 × 10⁹ Q1 Q2। সো Q1 এর মান হচ্ছে তোমার Q অফ এ, সেটা আমরা জানি। Q2 এর মান হচ্ছে -2 কুলম, মান হচ্ছে -2 কুলম, বাট এটা যেহেতু একটা ভেক্টরের ক্ষেত্রে আমরা চিহ্ন নেই না, চিহ্ন দিয়ে আমরা তার ডিরেকশনটা বুঝি। আর এখানে তো আমরা ডিরেকশন আগে থেকেই দেওয়া আছে, তাহলে এখানে আর চিহ্নটা ইউজ করা লাগবে না। আচ্ছা, সো যে চার্জটা রাখবো সেটা অ্যাকচুয়ালি 1 কুলম। তাহলে 1 কুলম হলে তো আরও ইজি হয়ে গেল, এটার কোনো মানই ক্যালকুলেট গুণফলে কোনো বেশি মান তৈরি করবে না। আচ্ছা, ডিভাইডেড বাই r², এখানে ডিস্টেন্স হচ্ছে জি বিন্দু থেকে এ বিন্দুর ডিস্টেন্স √3² তাহলে এটা থেকে আমরা কি বের করব, এফ এ এত নিউটন, যেটা তিনটা বস্তুর জন্যই কিন্তু কাজ করবে। তিনটা বিন্দুর জন্য এ বি সি এর জন্য সেম পরিমাণ ফোর্স কাজ করবে। এখন তুমি যদি শুধুমাত্র এখান থেকে একটা কাজ করো, যেই ভেক্টরগুলো এখানে কাজ করতেছে এই সূত্রে, এই ত্রিভুজে, সেই ভেক্টরগুলোকে শুধু এখানে আলাদা করে লিখো। এই ডিরেকশনে এফ এ, এই ডিরেকশনে এফ বি এবং এই ডিরেকশনে এফ সি। তাহলে এফ এ, এফ বি এবং এফ সি তিনটা বলের মান সমান, এবং তিনটা বলের মধ্যকার কোণ কত ডিগ্রি করে সেটা বের করো আগে। এই কোণটা যদি বের করতে হয় তাহলে এই কোণটা প্রয়োজন। এখন আমরা জানি মধ্যমাগুলা তোমার এই অ্যাঙ্গেলটাকে 2 ভাগে ভাগ করে, তাহলে 60-এর 2 ভাগে ভাগ করা মানে 30 ডিগ্রি, তাহলে অপর পাশটাও 30 ডিগ্রি হবে। তাহলে এখানে হবে 120 ডিগ্রি, নিচেরটাও সেম 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রিতে অ্যাপার্ট আছে তারা তিনটা, তাহলে তাদের আমরা লব্ধি বের করব। সো অনেকে যারা প্রিপারেশন নিতেছে এইচএসসি পরীক্ষা দেওয়ার, অনেকে এই অংশে আসার পরে বুঝে ফেলতে পারবা যে অ্যান্সার কত হবে। তিনটা ফোর্স সমমানের বল যখন 120 ডিগ্রি অ্যাপার্টে থাকে, তখন তাদের ক্ষেত্রে যে লব্ধিটা হয় সেটা হয় কত, 0। এটা অনেকের মনে নাও থাকতে পারে, মনে না থাকলে কি ম্যানুয়ালি করতে হবে একটু। কীভাবে করবা, দুইভাবে করা যায়। একটা হচ্ছে যে বলের উপাংশ ভাঙায় করতে পারো, অথবা আরেকটা কাজ করতে পারো, যে কোনো দুইটা বল নিয়ে তুমি এখানে লব্ধি বের করো। এফ সি, এফ বি দুইটা সমমানের বল, তাদের যে লব্ধিটা বের হবে সেটা অবশ্যই তাদের মধ্যকার কোণের 2 ভাগে ভাগ করে যাবে। তাহলে এফ নেট 1 সেটা এফ সি এবং এফ বির 120 ডিগ্রির 2 ভাগে ভাগ করে 60 ডিগ্রিতে যাবে, যেটা তোমার অ্যাকচুয়ালি এফ এ যেই ভেক্টরটা আছে এটার সাথে একেবারেই প্যারালাল আছে। প্যারালাল বলতে একেবারে একই সরলরেখা আছে। তাহলে একটা সরলরেখার দুই পাশে দুইটা ফোর্স আছে, এবং দুইটা ফোর্সে কিন্তু সমান। এখানে এফ নেটের ভ্যালু যদি ক্যালকুলেট করে যখন দেখবা, সেই এফ নেটের ভ্যালু তোমার এফ এ এর সমান পাবা। তাহলে দুইটা সমমানের বিপরীতমুখী বল এর লব্ধির মান কত হয়, 0 হয়। তাহলে অ্যান্সারগুলো যদি দেখো, গতে আমরা ভর বের করছি, সেটার জন্য প্রয়োজনীয় ইনফরমেশনগুলো আগেই আমরা এক্সপ্লেন করছি। বাট ঘতে আমাদের প্রথমে এই দুইটা ফোর্সের লব্ধি বের করলাম, এফ নেট 1 সেটা অ্যাকচুয়ালি আমাদের এফ জি এ বি এর সমানই, এবং এফ নেট 1 এবং এফ জি এ যেহেতু সমান এবং বিপরীতমুখী বল, তাহলে তাদের লব্ধি কত হবে, 0 হবে। তাহলে এখানে আমাদের সিদ্ধান্ত কি হবে, -1 কুলম্বের যে চার্জটা আছে সেটা তুমি এখানে রাখতে পারবা।
চিত্রে R1 R2 R3 R4 চারটা রেজিস্ট্যান্সের ভ্যালু তোমাকে দেওয়া আছে এবং এমিটার লাগানো আছে এখানে একটা, সেটার সর্বোচ্চ পাল্লা দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার। তাহলে এই এমিটারটা 2 অ্যাম্পিয়ারের বেশি কোনো কারেন্ট যদি এটার ভিতর দিয়ে পাস করে তাহলে সেটা মাপতে পারবে না। গতে বলছে R4 এর সাথে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে এমিটারের বিক্ষেপ শূন্য হবে। সো প্রথমত এই সার্কিটটাকে তুমি যদি একটু ভালোভাবে অ্যানালাইসিস করো, অনেকেরই এটাকে গ্যাস করে ফেলা উচিত ছিল যে এটা কিসের সার্কিট দেওয়া আছে। অ্যাকচুয়ালি এটা একটা হুইস্টন ব্রিজের সার্কিট দেওয়া আছে। হুইস্টন ব্রিজের স্ট্যান্ডার্ড ফর্মে দেওয়া নাই, বাট এটাকে তুমি যখন একটু স্ট্রেচ করবা বা এটাকে সুন্দরভাবে যখন সাজাবা নোডাল অ্যানালাইসিস করে, তখনই বুঝতে পারবা যে এটা হচ্ছে একটা হুইস্টন ব্রিজ। সো কীভাবে নোডাল অ্যানালাইসিস করবে, যে কোনো একটা নোডকে আমরা এ বিন্দু ধরে নিলাম, তাহলে এই রেজিস্ট্যান্সের এই প্রান্তে তোমার এ নোড, এই প্রান্ত এ নোড আছে। আরেকটা নোড এখানে ধরে নিলাম আমরা বি নোড, তাহলে R1-এর এই প্রান্তে হচ্ছে বি নোড এবং এই প্রান্তে R3-র বি নোড। থার্ড আরেকটা নোড সি নোড ধরে নাও, তাহলে এই পাশে হচ্ছে সি নোড, এই পাশে তোমার সি নোড, আরেকটা বিন্দু ডি নোড ধরলাম, তাহলে এই পাশে ডি এবং এই পাশে ডি। তাহলে চারটা নোড থাকবে আমার এ বি এবং এ বি সি এবং ডি। ওকে, তাহলে চারটা নোডের ধরো এ বিন্দু দিলাম আমরা এখানে, বি বিন্দু দিলাম এখানে, তাহলে এ বি নোডের মাঝে প্রথমে আমাদের একটা রেজিস্ট্যান্স রাখতে হবে। তারপর এসি নোডের ভিতরে কিন্তু দেখো আরেকটা নোড, তাহলে সি বিন্দুটা ধরো আমরা নিচের দিকে আঁকলাম। ওকে, তারপর বিডি নোডের ভিতরে আরেকটা নোড, তাহলে এখানে আরেকটা বিন্দু নাও ডি বিন্দু, তাহলে বিডি যে নোড আছে সেটার ভিতরে একটা রেজিস্ট্যান্স থাকবে এবং সিডি যেই নোড আছে তাদের মাঝখানে একটা রেজিস্ট্যান্স থাকবে এবং লাস্টে বিসির মাঝখানে থাকবে একটা এমিটার। তাহলে বিসির মাঝখানে যখন একটা এমিটার দিবা তাহলে দেখো এক্স্যাক্টলি হুইস্টন ব্রিজের মতো হয়ে গেছে। ওকে, তাহলে হুইস্টন ব্রিজের ভিতরে তুমি যদি এমিটারে বিক্ষেপ যদি শূন্য পাইতে চাও, সো এই যে ব্রাঞ্চটা আছে এই ব্রাঞ্চ দিয়ে কোনো কারেন্ট যেতে পারবে না। কোনো কারেন্ট যাইতে পারবে না মানে কি, হুইস্টন ব্রিজটা তোমার এখানে সাম্যাবস্থায় আছে। সো হুইস্টন ব্রিজ সাম্যাবস্থায় থাকার মানে কি, সাম্যাবস্থায় থাকার মানে হচ্ছে R1/R2 R3/R4 এর সমান হওয়া। R1/R2 R3/R4 এই যে অনুপাতগুলো আছে সেগুলো সমান হওয়া, কিন্তু আমাদের এখানে যেহেতু সমান হবে না এই কারণে আমাদের বলছে R4-কে তুমি চেঞ্জ করো। তাহলে R4-কে চেঞ্জ করে তুমি ধরো R4 প্রাইম করে দিলা, তাহলে সেই R4 প্রাইমের মান বের করো এখন কত হয়। সেই R4 প্রাইম হবে R3 ইন্টু R2 ডিভাইড বাই R1। এখানে যে R4 মানটা পাবো R4 প্রাইমটা, সেটা আমরা দেখবো যে পূর্বের যে R4টা ছিল এখানে 15 ওহম, সেটার বেশি নাকি কম। সেটার যদি বেশি হয় তাহলে আমরা সিরিজে যুক্ত করেই তো সেটাকে বেশি করতে পারি, বাট আমাদের যদি প্রয়োজনীয় রেজিস্ট্যান্সটা 15-এর চেয়ে কম হয় তখন কিন্তু আমাদের R4-এর সাথে প্যারালালি কোনো একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স যুক্ত করে সেটার মানটাকে কমাইতে হবে। আচ্ছা, ঘ নম্বরে আমাকে বলছে R1 এবং R4 তাদেরকে তুমি অপসারণ করো। অপসারণ করার পর এমিটারে তুমি কী ব্যবস্থা গ্রহণ করলে সেটা দিয়ে তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারবা। তাহলে R1 এবং R4 এই দুইটাই রেজিস্ট্যান্স যদি অপসারণ করে দাও তাহলে তোমার একটা সিম্পল একটা রেজিস্ট্যান্সের সার্কিট কিন্তু দাঁড়ায় এখানে, যেখানে একটা এমিটার লাগানো আছে এই প্রান্তে। এখন এই যে এই বর্তনীর যদি তড়িৎ প্রবাহ তুমি যদি পরিমাপ করতে চাও সেটা কি হবে, V/R। এখানে R কত হবে, R2 এবং R3 এই দুইটা যেহেতু সিরিজে আছে তাদের শুধুমাত্র যোগফল করে দিলেই আর তোমার লব্ধি এখানে তুল্যরোধ বের হয়ে যায়। তাহলে এই আইটা যে ভ্যালু বের হবে সেটা অবভিয়াসলি তোমার 2-এর চেয়ে বেশি বের হবে, কারণ এটাকে তোমাকে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করতে বলছে যেহেতু, তার মানে প্রশ্নটা সেই অনুযায়ী সাজানো আছে যে আই এর মানটা অবশ্যই 2 অ্যাম্পিয়ারের বেশি হবে। তাহলে 2 অ্যাম্পিয়ারের বেশি যত অ্যাম্পিয়ারই হোক না কেন সেটাকে আমরা 2 অ্যাম্পিয়ার দিয়ে ভাগ দিয়ে দেখব যে আমাদের এমিটার কত গুণ বেশি ভোল্টেজ, কত গুণ বেশি কারেন্ট মাপার জন্য আমাকে তাকে ব্যবস্থাটা গ্রহণ করতে হবে। সো এমিটারের পাল্লাটা বাড়াইতে হবে আমাদের অবভিয়াসলি। তাহলে আমরা জানি এমিটারের পাল্লা বাড়ানোর জন্যে আমাদের এমিটারের ভিতরে যেই গ্যালভানোমিটারটা থাকে সেটার সাথে প্যারালালি আমাদের শান্ট যুক্ত করতে হয়। সো গ্যালভানোমিটারের যে রেজিস্ট্যান্স সেটা তো ফিক্সড স্মল আর, সেটাকে আমরা চেঞ্জ করব না। আমরা সেই শান্টের রেজিস্ট্যান্সটাই আমরা দেখব যে এই যে n গুণ যে করা লাগবে সেই n গুণ করতে হলে শান্টের রেজিস্ট্যান্স কত হওয়া লাগবে গ্যালভানোমিটারের সাপেক্ষে। সো এটার সূত্র কি, আমরা জানি S = R/n - 1।
ওকে, এই ইকুয়েশন দিয়ে আমরা বলতে পারবো যে এস এর মান আর এর 1/n-1 গুণ শান্ট আমাকে যুক্ত করতে হবে প্যারালালি আমার যে এমিটারের ভিতরে যে গ্যালভানোমিটারটা আছে সেটার সাথে। ঠিক আছে, সো অ্যান্সারগুলো দেখে নাও। গোয়ের অ্যান্সারে এক্সকে আমরা 30 ওহমের প্যারালালি অ্যাড করতে হবে, কারণ আমার R4কে 10 ওহম পাইছিলাম। তাহলে 15 ওহম থেকে 10 ওহম বানানোর জন্য তুমি তো সিরিজে কিছু অ্যাড করতে পারবে না, তাহলে তুমি 15 ওহমের সাথে এক্স একটা রেজিস্ট্যান্স সেটাকে তুমি প্যারালালি যুক্ত করবা, যেটার মান হইতে হবে 10। তাহলে সেটা সিম্পল একটা ইকুয়েশন সলভ করে এক্সের মান বের করতে পারবা। ঘতে তোমাকে আয়ের ভ্যালু দেওয়া আছে, আয়ের ভ্যালু তো আমরা বের করে নিয়েছিলাম সিম্পল সার্কিটটা থেকে। সেখানে দেখলাম যে এমিটারের কে মাপতে হবে 30/7 এম্পিয়ার, বাট তার পাল্লা হচ্ছে 2 এম্পিয়ার। তাহলে তাকে কত গুণ বেশি মাপতে হবে সেটা আমরা বের করলাম, এবং সেটাই তোমার শান্টের ইকুয়েশনে বসায়া দেখলাম যে আমার গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্সের সাপেক্ষে কত গুণ বেশি রেজিস্ট্যান্স যোগ করতে হবে। বাট আমাদের এখানে একের চেয়ে ছোটো যেহেতু ভ্যালু আসছে গুণকটা, তার মানে আমরা বুঝতে পারতেছি যে শান্টের মানটা আমাদের যেই গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স আছে তার চেয়েও একটা ছোটো একটা রেজিস্ট্যান্স এখানে আমরা অ্যাড করব। ইয়াংয়ের দিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যকার দূরত্ব দেওয়া আছে তোমার 1 মিলিমিটার, চির এবং পর্দার মধ্যকার দূরত্ব দেওয়া আছে 1 মিটার, ব্যবহৃত তরঙ্গ দৈর্ঘ্য তোমার দেওয়া আছে 5.88 10⁻⁷ মিটার, এবং পর্দার উপরে পি একটা বিন্দু আছে যেটা তোমার কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে 2.5 সেন্টিমিটার দূরে অবস্থান করে। তাহলে এখানে একটা দিচির সেট আপ আছে এবং একটা পর্দা আছে। এই পর্দায় সেন্ট্রাল ম্যাক্সিমা যেই পয়েন্টটা আছে এই পয়েন্টটা থেকে একটা পি বিন্দুর দূরত্ব তোমার দেওয়া আছে 2.5 সেন্টিমিটার। তাহলে গতে আমাকে বের করতে বলছে কেন্দ্রীয় ডোরা থেকে 17তম উজ্জ্বল ডোরার কৌণিক ব্যবধান কত। তাহলে ধরো পি বিন্দুতে 17তম উজ্জ্বল ডোরাটা সৃষ্টি হয়েছে। তাহলে পি বিন্দু 17তম উজ্জ্বল ডোরাটা সৃষ্টি হইলে আমরা সূত্র দিয়ে আমরা একটা কাজ করতে পারবো, থিটাটা বের করতে পারবো যে আমাদের কেন্দ্রীয় চরমের সাথে কত কোণে যে কোনো একটা পাশে পি অবস্থান করবে। কীভাবে বের করবো সেটা আমরা জানি, ডি সাইন থিটা ইজ ইকুয়ালস টু এন ল্যামডা উজ্জ্বল ডোরার ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য। তাহলে এখান থেকে তুমি যদি বের করো সাইন ইনভার্স এন ল্যামডা বাই ডি, সবগুলো ভ্যালু আমরা জানি, এনের মান 17 যখন বসাবো তখন এই থিটাটা বসাবো আমরা এটা। কিন্তু 17তম উজ্জ্বল ডোরার কৌণিক ব্যবধান, 17তম উজ্জ্বল ডোরাটা কিন্তু তোমার পর্দার শুধু এক পাশে অবস্থান করবে এমন না, পর্দার নিচের পাশেও কিন্তু 17তম উজ্জ্বল ডোরাটা থাকবে, কারণ নিচের দিকেও তো তুমি এরকম কাউন্ট করতে পারবে না প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। তাহলে নিচের দিকেও কিন্তু 17তম একটা উজ্জ্বল ডোরা থাকবে। সেটার জন্য যে থিটাটা, সেই দুইটার থিটার যোগফলটাই হবে তোমার কি কৌণিক ব্যবধান। তাহলে সেটা যদি আমাদের বের করতে হয় তাহলে কি করতে হবে, থিটাটাকে ডাবল করে দিতে হবে। তাহলে আমাদের অ্যান্সারের যে থিটাটা হবে সেটা হবে 2 থিটা। সো পরীক্ষণটাকে তুমি যদি 1.33 প্রতিসরণাঙ্কের পানির মধ্যে করো তাহলে পি বিন্দুতে উজ্জ্বল ডোরা পাবা নাকি অন্ধকার ডোরা পাবা। তাহলে প্রথমত আমরা তো জানি যে আমাদের এক্সপেরিমেন্টের সেট আপটা যখন বাতাসে থাকে তখন বাতাসের প্রতিসরণাঙ্ক থাকে 1। বাতাসের প্রতিসরণাঙ্ক 1 থাকার ফলে আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটার কোনো চেঞ্জ আসে না, অথবা সেই তরঙ্গ দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি বাতাসের অবস্থানরত আলোর তরঙ্গ দৈর্ঘ্যই। বাট অন্য কোনো একটা মাধ্যমে যেখানে প্রতিসরণাঙ্কর মান থাকে সেটার জন্য কিন্তু আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের মান সেম থাকে না, কারণ বাতাসের যে তরঙ্গ দৈর্ঘ্য সেই তরঙ্গ দৈর্ঘ্য সাপেক্ষে কোনো একটা ভারী মাধ্যমে, যেমন এখানে আমাদের পানির কথা বলা আছে, তাহলে ল্যামডা ডাব্লিউর যেই তরঙ্গ দৈর্ঘ্যের যে অনুপাতটা সেটাকেই আমরা মিউ হিসেবে চিনি, যেটার মান 1-এর চেয়ে বড় হয়। তাহলে প্রথমত আমরা পানিতে যখন সেট আপটা নিয়ে যাব তখন পানির ভিতরে আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা কী চেঞ্জ হবে সেটা বের করতে হবে। তাহলে ল্যামডা এআরকে তুমি আগে মিউ দিয়ে ভাগ দিয়ে ল্যামডা ডাব্লিউ বের করতে হবে। তারপর সেটা ইউজ করেই তোমাকে ওই পি বিন্দুতে, যেটা তোমার 2.5 সেন্টিমিটার দূরে অবস্থান করতেছে, যেটা অ্যাকচুয়ালি ওয়াইয়ের মান, তাহলে সেই ওয়াইটা উজ্জ্বল এবং এই ওয়াইটা অন্ধকার, সেই দুইটা ডোরার জন্যে যে ওয়াইয়ের যেটা ইকুয়েশন আছে সেই ইকুয়েশনে বসানোর পরে আমরা এনের ভ্যালু বের করে দেখব যে কোন ক্ষেত্রে এনের মান পূর্ণ সংখ্যা আসে। যেই ক্ষেত্রে পূর্ণ সংখ্যা আসে আমরা শিওর যে সেই সূত্র দিয়ে, যেহেতু পূর্ণ সংখ্যা আছে তার মানে সেই সূত্রের আন্ডারে যেই মেকানিজমটা পড়ে এখানে সেই টাইপের ডোরা দেখা যাবে। তাহলে গতে প্রথমে থিটা বের করার পরেও আমাদের ব্যবধান বের করার জন্য 2 থিটা বের করা লাগবে, সেটা যাতে সাবধানে এখানে লেখো। এবং ঘ নাম্বারে প্রথমে আমরা ল্যামডা ডাব্লিউ বের করে নিলাম এবং সেইটাই আমরা উজ্জ্বল এবং অন্ধকার
উজ্জ্বল এবং অন্ধকার দুই টাইপের জন্য আমাদের এনতম উজ্জ্বল ডোরা এবং এনতম অন্ধকার ডোরা বের করা যে ইকুয়েশনগুলো থাকে সেটাতে বসায় এন এর মান বের করলাম। একটাতে আমার 56.56 বের হয়েছে, আরেকটাতে আমার 56.04 বের হয়েছে, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 56 লিখতে পারি। সো আমরা বলতে পারি যে অন্ধকার ডোরার জন্য যেহেতু তোমার এন এর মানটা বাস্তব তোমার একটা পূর্ণ সংখ্যা আসছে, তাহলে সেই অন্ধকার ডোরাই তুমি ওই বিন্দুতে পাবা। সো কোনো একটা ধাতব পৃষ্ঠে এত কম্পাঙ্কের একটা আলো আপতিত হওয়ার পরে ধাতব পৃষ্ঠ থেকে এত বেগে একটা ইলেকট্রন নিঃসরণ হয়। পরবর্তীতে ধাতব পৃষ্ঠে তুমি যথাক্রমে ভিন্ন ভিন্ন কম্পাঙ্কের আলো আপতিত করছো। তোমাকে গতে বলছে প্রথমে ধাতুটার সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করতে। আমরা জানি ই মাইনাস ফাই এই যে ভ্যালুটা সেটাই আমাদের ম্যাক্সিমাম যে কাইনেটিক এনার্জি সেটা। আমাদের যখন ধাতবের সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলবে, তো সূচন তরঙ্গের সাথে আমাদের কার্যাপেক্ষকের সম্পর্ক আছে। তাহলে কার্যাপেক্ষকের ইকুয়েশন যদি আমরা এখান থেকে বের করতে চাই সেটা হবে ই মাইনাস কে ম্যাক্স, যেখানে ই এর ইকুয়েশন হচ্ছে এইচ সি বাই ল্যামডা এবং কে ম্যাক্সের ভ্যালু। আচ্ছা, কে ম্যাক্সের জন্য তো আমাদের সূত্র জানা আছে। কে ম্যাক্স হচ্ছে হাফ এম বি স্কোয়ার, হাফ ইন্টু ইলেকট্রনের ভর ইন্টু ইলেকট্রন যেই ভেলোসিটি নিয়ে বের হয়েছে সেটার স্কোয়ার। সো এখান থেকে তুমি ফাইয়ের মান বের করতে পারবা, যেই ফাইটাকে তুমি লিখতে পারো এইচ সি ডিভাইড বাই ল্যামডা নট। ফলে এখান থেকে আমাদের ল্যামডা নটের ভ্যালুটা বের হবে যে এত মিটার আমাদের সূচন তরঙ্গ দৈর্ঘ্য। ঘ নম্বরে বলছে ধাতুর ক্ষেত্রে আপতিত ফোটনগুলার কম্পাঙ্ক এবং নির্গত ইলেকট্রনের গতিশক্তি লেখচিত্র অঙ্কনপূর্বক ব্যাখ্যা করো। তাহলে এখানে তুমি যে ভিন্ন ভিন্ন কম্পাঙ্কের আলো ফেলছো, প্রথমে 8.57 F1 এটা, তারপর ফেলছো 5 × 10⁴, 5.3 × 10⁴, 6 × 10⁴, 6 × 10⁴, এবং লাস্টে 7 × 10⁴ হার্টস কম্পাঙ্কের আলোগুলো ফেলছো। তাহলে সবগুলোর ক্ষেত্রে কম্পাঙ্ক বনাম নির্গত ইলেকট্রনের যে গতিশক্তি লেখচিত্র সেগুলো অঙ্কন করে তোমার সেগুলোর মান সম্পর্কে কিছু ধারণা দিতে হবে আর কি, যে কোনটার মান কেমন আসে সেটা। তার মানে এখানে বুঝতে পারতেছে আমাদের কে ম্যাক্স ভার্সেস ফ্রিকোয়েন্সি গ্রাফ আঁকতে হবে। তাহলে সেটা আঁকার জন্য কি করতে পারি আমরা? প্রথমত আমরা সূত্রটাকে একটু সাজায় লিখতে পারি যে কে এর যে ইকুয়েশন ই ইজ ইকুয়ালস টু আমরা জানি ফাই মাইনাস কে ম্যাক্স। তাহলে কে যদি কম্পাঙ্ক দিয়ে যদি তুমি রিপ্লেস করে লেখো সেটা তোমার দাঁড়ায় এইচ এফ। তাহলে ই ইজ ইকুয়ালস টু এইচ এফ এবং ফাইকে তুমি যদি কম্পাঙ্কতে তুমি ভেঙে দাও তাহলে সেটার ইকুয়েশন হবে এইচ এফ নট মাইনাস কে ম্যাক্স। তাহলে কে ম্যাক্স যেহেতু আমাদের ওয়াই অক্ষে থাকবে তাহলে কে ম্যাক্সকে আমরা এক পাশে নিলাম, তাহলে আরেক পাশে আমাদের কত হবে এইচ এফ নট মাইনাস ই। আমাদের কোথাও একটু ভুল গেছে, আচ্ছা একটু খেয়াল করে এখানে একটু সামান্য একটু ভুল গেছে আমাদের ইকুয়েশনটা। সো আমরা জানি আমাদের যে কে ম্যাক্স সেটা হচ্ছে আমাদের ই মাইনাস ফাই। আমরা সূত্রটা ডাইরেক্ট এখান থেকে ভেঙে দিতে পারি না, কে ম্যাক্স ইজ ইকুয়ালস টু এইচ এফ মাইনাস এইচ এফ নট। তাহলে আমাকে ওয়াই অক্ষে বরাবর কে ম্যাক্সকে রাখতে হবে এবং এক্স অক্ষ বরাবর এফকে রাখতে হবে। তাহলে আমাদের সূত্রটা দাঁড়ায় এরকম যে ওয়াই ইজ ইকুয়ালস টু এম ইন্টু এক্স প্লাস এই পুরোটা একটা কনস্ট্যান্ট সেটা সি। তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এর যে গ্রাফ সেটা হচ্ছে মূলবিন্দুগামী সরল রেখা, কিন্তু সি এর যে মানটা সেটা ওয়াই অক্ষের নেগেটিভে যেয়ে ছেদ করতে হবে। তাহলে তোমার যে গ্রাফটা সেটা হবে অনেকটা এরকম, যেটা তুমি নেগেটিভ অ্যাক্সিসে যায় ছেদ করবে। সো গতে অ্যান্সারটা দেখো ল্যামডা নট বের করলাম, বাট আমরা ঘটা দেখার জন্য এখান থেকে একটু খেয়াল করি। তুমি যখন এই বিন্দুটা বের করলা এফ নট, সেই এফ নট তো সূচন কম্পাঙ্ক, সেটা তো বুঝতে পারতেছো। তো সেই সূচন কম্পাঙ্কের যে মানটা সেটাকে তুমি যদি সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করতে চাও সেটাকে বের করতে হবে সি বাই ল্যামডা দিয়ে। তাহলে সূচন কম্পাঙ্ক বের করলা। এখন সূচন কম্পাঙ্কের ছোট যেই ভ্যালুগুলাই তুমি এফ এর জন্য বসাবা, সেই এফ এর জন্যে তোমার কে ম্যাক্সের যে ইকুয়েশন, কে ম্যাক্সের যে ভ্যালু সেটা কি নেগেটিভ আসতেছে না? তাহলে কাইনেটিক এনার্জি কি নেগেটিভ সম্ভব? কাইনেটিক এনার্জি কিন্তু নেগেটিভ সম্ভব না। তাহলে এখানে আমরা লিখছিলাম কি আমাদের যে আপতিত কম্পাঙ্কগুলা 8.5 চেয়ে যেগুলো ছোট হবে সেই ছোটোগুলোর জন্যে এফের যে মান তার জন্য কে ম্যাক্স নেগেটিভ পাইতেছি আমরা, যেটা সম্ভব না, কারণ
গতিশক্তি তো আর কখনো নেগেটিভ হতে পারে না। তাই আমরা বলতে পারি এফের যেই ভ্যালুগুলা 8.5-এর চেয়ে ছোট সেটার জন্য কোনো আলোক তড়িৎক্রিয়াই ঘটবে না। কিন্তু এফের যে ভ্যালুটা 8.5-এর চেয়ে বেশি ছিল, যেমন প্রশ্নের যেই সাপ্লাইকৃত যেই ফ্রিকোয়েন্সিটা, সেটার জন্য কিন্তু আমরা একটা ভ্যালু পাবো। তাহলে এই পয়েন্টটা হচ্ছে 8.57, সেটার জন্য কিন্তু কেম্যাক্সের একটা ভ্যালু আছে। ঠিক আছে, দুইটা তেজস্ক্রিয় মৌলর তাদের অক্ষত পরমাণুর সংখ্যা তোমাকে দেওয়া আছে n0। পরবর্তীতে এই n0-এর 15% ক্ষয় হইতে তোমার কি পরিমাণ সময় লাগে, দুইটার ক্ষেত্রেই তাদের সময় যথাক্রমে এ এর জন্য দেওয়া আছে 5 বছর, বি এর জন্য দেওয়া আছে 15 বছর। তাহলে আমাকে এ মৌলের গড় আয়ু যেহেতু বের করতে হবে গতে, তাহলে এ মৌলের জন্য যে সময়টা টি অফ এ, সেই 5 ইয়ারটা নিতে হবে গতে। তাহলে প্রশ্ন অনুযায়ী আমাদের আদিতে যদি n0 পরিমাণ অক্ষত পরমাণু থাকে, অর্থাৎ শুরুতে পরমাণু সংখ্যা n0 এবং একটা সময় পরে 5 বছর পরে 15% ক্ষয় হয়ে যায়, তাহলে ক্ষয় হয়ে গেলে 15% অবশিষ্ট থাকবে কত? 0.85 n0। তাহলে এটা হচ্ছে আমাদের n0 এর ভ্যালু আর এটা হচ্ছে আমাদের n এর ভ্যালু। তাহলে n = n0 e⁻ λTA। এই ইকুয়েশন ইউজ করে আমরা কিন্তু এখানে ইজিলি ল্যামডার ভ্যালুটা বের করতে পারি। সো ln n/n0 ডিভাইডেড বাই মাইনাস TA, উভয় পাশে লন নিয়ে n0কে আরেক পাশে নিয়ে আমাদের এই রেজাল্টটা আসতেছে। তো এখান থেকে তুমি এ যেই মৌলটা আছে সেটার জন্য তোমার যে ক্ষয় ধ্রুবক সেটার মান বের করতে পারবা, এবং ক্ষয় ধ্রুবক বের করলে অর্ধায়ুর মান আমরা জানি 1/ক্ষয় ধ্রুবক। এর তুলনায় বি এর অক্ষত পরমাণুর সংখ্যা 3 গুণ হতে যত সময় লাগবে, ধরো এটা t1 সময় ধরলাম, এখন 6 গুণ হইতে যেই সময়টা লাগবে সেটা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা হবে কিনা, অর্থাৎ আমার এখানে যে t2 ডিভাইড বাই t1 সেটা আমাদের দ্বিগুণ হবে কিনা সেটাই আমাদের যাচাই করতে হবে। তাহলে প্রথমত এটা অ্যান্সারটা একটু দেখো। গতে আমাদের 0.85 হইতে সময় লাগবে 5 বছর, সেটার জন্য আমাদের ল্যামডা এ সেটা বের করলাম, এত বছর বের হয়। তাহলে এর যেই আমাদের গড় আয়ু সেটা হচ্ছে এত বছর। ঘতে আমাকে NA এবং n0 অর্থাৎ আমাদের কত পার্সেন্ট ক্ষয় হবে সেটা আমাদের বলা ছিল। এর ক্ষেত্রে আমাকে বলা ছিল এর তুলনায় বি এর অক্ষত পরমাণু সংখ্যা 3 গুণ, এবং এর তুলনায় বি এর অক্ষত পরমাণু সংখ্যা 6 গুণ যখন হবে, সেটা আমরা লিখছি এখানে এরকমভাবে, এর যে অক্ষত পরমাণু সংখ্যা n অফ এ সেটার 3 গুণ করলে যে সংখ্যাটা হবে সেটা বি এর সমান, যেটা প্রশ্নের সাথে ঠিক আছে। প্রশ্নে বলছে বি এর যে অক্ষত পরমাণুটা সেটা বেশি থাকবে এর তুলনায়, সেটা 3 গুণ হবে। তাহলে সেই অনুযায়ী দুইটার জন্যই ইকুয়েশন বসাইলাম, বাট দুইটার জন্য কিছু জিনিস সেম থাকবে। ফার্স্ট অফ অল n0 সেম থাকবে এবং দুইটার জন্য আর কোনো কিছু সেম থাকবে না, কিন্তু দুইটার জন্য যে টাইমটা সেটা কিন্তু সেম থাকবে, কারণ দুইটাই তোমার সেম টাইম পরে কতটুকু অবশিষ্ট থাকে, সেই অবশিষ্ট সময়ের কোনটা কার কত গুণ সেটাই কিন্তু এখানে 3 গুণ আকার বলা ছিল। তাহলে t1 দুইটার ক্ষেত্রেই কিন্তু সেম, তাহলে সেই t1 এর মান আগের মতোই বের করবা। t1 = ln n/n0 ডিভাইডেড বাই মাইনাস ল্যামডা, সেটা ইন্ডিভিজুয়ালির ইকুয়েশনের জন্য, বাট এখানে আমরা দুইটাই বসাই দিছি যেহেতু উভয় পাশে যখন লন নিবা, লন নিলে সিম্পল একটু ক্যালকুলেশন করলেই t1 এর মানটা বের করে ফেলতে পারবা এটা, এবং যখন t2 এর জন্য যখন বের করবা তখন শুধুমাত্র তোমার কার থেকে কত গুণ বেশি সেটাই শুধুমাত্র পার্থক্য হবে। দ্বিতীয় ক্ষেত্রে আমাকে বলা আছে বি এর যে অক্ষত পরমাণু সংখ্যা সেটা এ এর 6 গুণ অক্ষত পরমাণু সংখ্যা সমান হবে। তাহলে শুধুমাত্র 3 এর জায়গায় এখন 6 যেহেতু হবে, তাহলে লনের ভিতরে আগে যে 3টা ছিল সেটা জায়গায় শুধু এখন 6 বসাই দিলেই তোমার বছরটা বের হয়ে যাবে, যেটা দেখবা 1.63 গুণ আসে t2 এর তুলনায় t1। তাহলে এক্ষেত্রে কি দ্বিগুণ হবে? দ্বিগুণ কিন্তু হবে না। 7 নম্বরে 12 মিটার লম্বা একটা রকেট 36 মিটার লম্বা স্থির মহাকাশ স্টেশনকে অতিক্রম করার সময় রকেটে অবস্থানরত 70 কেজি ভরের একটা পর্যবেক্ষক মহাকাশ স্টেশনের দৈর্ঘ্য রকেটের দ্বিগুণ পরিমাপ করলেন। সো এখানে একটা স্থির মহাকাশ যান, আচ্ছা মহাকাশ স্টেশন মনে করে এটা, ঠিক আছে, মহাকাশ স্টেশন যার দৈর্ঘ্য হচ্ছে 36 মিটার। এখন এই 36 মিটার মহাকাশ স্টেশন থেকে তুমি 12 মিটার লম্বা যেই রকেটটা আছে সেটা দিয়ে তুমি একটা নির্দিষ্ট ভেলোসিটি যাইতেছো, খুব হাই ভেলোসিটি, আলোর বেগের কাছাকাছি ভেলোসিটিতে। সেটা যাওয়ার পরে এই যে স্টেশনের দৈর্ঘ্য সেটা তুমি দেখতেছো
যে রকেটের দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে গেছে, তার মানে রকেটের দৈর্ঘ্য দ্বিগুণ মানে কত মিটার হয়ে গেল? 24 মিটার হয়ে গেল না? তাহলে 24 মিটার হয়ে যাওয়া মানে কি তুমি রিলেটিভ যেই ডিস্টেন্সটা সেটা দেখতে পাইছো। তাহলে এটা হচ্ছে তোমার এল এর মান 24 মিটার, আর এল নট হচ্ছে তোমার স্থির অবস্থায় যেই মহাকাশ স্টেশনের দৈর্ঘ্য সেটা, যেটা হচ্ছে 36 মিটার লম্বা স্থির মহাকাশ স্টেশন। তাহলে সূত্রটা কীরকম হবে? এল ইজ ইকুয়ালস টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো এল এবং এল নট দুইটার ভ্যালুই আমরা জানি। সো এখান থেকে আমরা ভি এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো যে কত ভেলোসিটিতে রকেটটা যাইতেছিল। ঘতে আমাকে বলছে নিশ্চল অবস্থার তুলনায় পর্যবেক্ষকের এখন বেশি শক্তি ধারণ করেন। সো পর্যবেক্ষকটা যখন নিশ্চল অবস্থায় ছিল তখন তার ভর ছিল 70 কেজি। তখন 70 কেজি ভর নিয়ে তার যে নিশ্চল শক্তিটা, সেই নিশ্চল শক্তির ইকুয়েশন ই নট হচ্ছে এমসি স্কোয়ার। সো নিশ্চল শক্তির যেই মান, সেই নিশ্চল শক্তির মান থেকে আমরা এখন কি বের করব? গতিশীল অবস্থায় যে শক্তি সেটা, অথবা আমরা অ্যাকচুয়ালি গতিশীল অবস্থার শক্তিটা যদি বের করতে চাই, গতিশীল অবস্থায় তার ভরটা প্রয়োজন, কারণ এখন তার বেশি শক্তি ধারণ করার যেই মূল মন্ত্র সেটা হচ্ছে তার এখন ভরটা বেড়ে গেছে। তাহলে পরিবর্তিত যে ভরটা সেটাই আমরা বের করব, যে 70 কেজি ভরের পর্যবেক্ষক যখন মহাকাশযানে যাবে তখন তার ভর 70 কেজি থেকে বেড়ে কত কেজি হয়ে যাবে। তাহলে এখানে আমাদের এই যে স্মল এম, সেটার মান আমরা বের করব কত কেজি হবে। তাহলে সেই এমসি স্কোয়ারটাই হবে আমাদের কি গতিশীল অবস্থায় তার যে টোটাল শক্তি সেটা। আরেক টাইপের শক্তি কিন্তু এখানে আছে, সেটা হচ্ছে আপেক্ষিক শক্তি। সেটা কিন্তু এখানে বের করতে বলে নাই। সে আপেক্ষিক শক্তি হবে তোমার তোমার গতিশীল অবস্থায় যে শক্তি সেটা হচ্ছে নিশ্চল অবস্থায় যে শক্তি বিয়োগ দিবা, সেটা হবে রিলেটিভ যেই শক্তি সেটা, বাট সেটা এখানে বের করতে বলে নাই। তাহলে গতে তুমি ভি এর মান বের করলা √5/3c, এবং ঘতে নিশ্চল শক্তি এবং গতিশীল অবস্থায় শক্তির জন্য প্রথমে গতিশীল অবস্থায় ভর বের করছো, সেটা হয় 3/2 ইন্টু এম নট, সেটার সাথে সি স্কোয়ার গুণ দিছো। ফলেই তুমি দেখতে পাইলা যে গতিশীল অবস্থায় যে টোটাল শক্তি সেটা তোমার নিশ্চল অবস্থায় টোটাল শক্তির চেয়ে বেশি। আচ্ছা, সো এখানে একটা আমাদের একটা ট্রানজিস্টর দেওয়া আছে। সো সেই ট্রানজিস্টরের আইবি এবং আইসির ভ্যালু দেওয়া আছে, আর এল এটার ভ্যালু দেওয়া আছে, এবং বিটার ভ্যালুও কিন্তু আমার দেওয়া আছে 49। গতে আমাকে বের করতে হবে এমিটার কারেন্ট নির্ণয় করো। সো এমিটার কারেন্ট নির্ণয় করার জন্য আমাদের স্ট্যান্ডার্ড যে ইকুয়েশন আমরা জানি, আই ইমিটার হচ্ছে আই বেস প্লাস আই কালেক্টর। তাহলে বেস এবং কালেক্টরের যদি কারেন্টগুলো যোগ করো তাহলে 10.2 মিলি এম্পিয়ার হবে আই এর ভ্যালু। ঘতে তোমাকে বলছে উদ্দীপকের যে বর্তনী আছে সেটা থেকে 100% ভোল্টেজ গেইন পাওয়া সম্ভব কি না। সো উদ্দীপকের যে চিত্রটা আছে সেই চিত্রের জন্য ভোল্টেজ গেইন তুমি যদি বের করতে চাও, সো প্রথমত আমরা এখানে এইটা হয়তো স্যাররা দেন নাই চিত্রের ভিতরে, আমরা এইটা একটু কানেক্ট করে নিলাম। কানেক্ট করার ফলে আমাদের এই পাশটা ফরওয়ার্ড বায়াস এবং অন্য পাশটা আমাদের রিভার্স বায়াসে আছে, যেটা হচ্ছে আমাদের এমপ্লিফিকেশনের শর্ত। ভোল্টেজ গেইনের শর্ত হচ্ছে এক পাশটা ফরওয়ার্ড বায়াস আর এক পাশটা রিভার্স বায়াস করতেই হবে। সো এটা করার পরে আমাদের কি দরকার? ভোল্টেজ এমপ্লিফিকেশন। সো ভোল্টেজ এমপ্লিফিকেশনের ইকুয়েশন হচ্ছে ভি আউট বাই ভি ইন, অর্থাৎ আউটপুটে কত ভোল্টেজ পাইছো ডিভাইড বাই ইনপুটে কত ভোল্টেজ দিছো, সেটার অনুপাত করলেই তো বুঝবা যে কত গুণ বর্ধিত একটা ভোল্টেজ পাইছো। তাহলে ভি আউটের ইকুয়েশন হচ্ছে আই ইন্টু আর আউট। আর আউট এখানে আর এল। এখন আর এল এর ভিতর দিয়ে আউটপুটে যে কারেন্টটা যাইতেছে সেটা তোমার কি আইসি কারেন্ট, তাহলে এখানে হবে আইসি, এবং ইনপুটে এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে আর আই। সেই আর ইনপুটের রেজিস্ট্যান্সের সাথে আমাদের আইবি যে কারেন্টটা, সেই আইবি কারেন্টটাই কিন্তু আমাদের এখানে থাকবে। ফলে আমরা এখানে ধরো আইসি ডিভাইড বাই আইবি, এই ভ্যালুটাকে আমরা বিটা হিসেবে চিনি। সো বিটাকে যেহেতু বিটা হিসেবে চিনো, তাহলে আর এল বা আর আই এইটার যে ইনফরমেশনগুলো যদি দেওয়া থাকতো তাহলেই কিন্তু আমাদের ভি এ বের হয়ে যেত। বাট খেয়াল করো এখানে আমার কিছু কথা আছে। প্রথমত আর আই এর ভ্যালু যেহেতু দেওয়া নাই, কোনোভাবেই তুমি 100% এখানে ভোল্টেজ গেইন পাওয়া সম্ভব কিনা সেটা বের করতে পারবা না। তাহলে যেহেতু আর আই দেওয়া নাই, আমরা বের করতে পারতেছি না। তারপর আমরা একটা অ্যাজাম্পশন করে মান লিখে দিয়ে আসতে পারতাম, কিন্তু এখানে আরেকটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে বিটাকে নিয়ে। তোমার প্রশ্নে বিটার মানও দেওয়া আছে এবং আইসি বাই আইবি এই ভ্যালুটাও দেওয়া আছে, একটু খেয়াল করছো? এখন বিটার যে ইকুয়েশন সেটা তো আমরা জানি আইসি বাই আইবি। দেওয়া যে দুইটা আইসি আইবির ইনফরমেশন দেওয়া আছে, সেই দুইটা ইনফরমেশন থেকে যখন তুমি বিটার মান বের করতে যাবা
তখন খেয়াল করো উপরে তোমার লিখতে হবে আইসি 10 মিলি অ্যাম্পিয়ার এবং নিচে লিখতে হবে আইবি 0.2 মিলি অ্যাম্পিয়ার। দুইটাকে যখন তুমি ভাগ দিবা, ভাগ দিলে দেখবা তোমার মান আসে 50। সো বিটার মান আমাদের আসে 50, বাট এখানে দেওয়া আছে কত 49। সো এখানে একটা মিস ইনফরমেশন দেওয়া আছে এবং আর আই এর যে ভ্যালুটা সেটাও দেওয়া নাই। সো অ্যাজুম করে নিলাম যে এখানে প্রশ্নে কোনো ত্রুটি আছে। তারপরেও এটা সলভ করার আর কোনো ওয়ে আমি পাইতেছি না। যদি কারোর মনে হয় এটা সলভ করা যাবে কোনোভাবে, কমেন্টে একটু জানাও, আমি যাতে একটু জানতে পারি। ওকে, সো অ্যান্সারে আমাদের লিখলাম কি প্রশ্নটা ইরর আছে, অথবা শুধু এতটুকু রেখে দিয়ে আসলে হয়তো স্যাররা মার্কস দিবেন।